শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের স্বাগত জানিয়ে আমি একটি বাস্তব ঘটনা তুলে ধরছি। মেয়ে বলে ভুল বোঝা উচিত নয়। প্রত্যন্ত গ্রাম, দুর্গম রাস্তাঘাট, আধুনিক সুযোগ সুবিধার সংস্পর্শ থেকে অনেক তফাতে। যানবাহনেরও তেমন নেই কোনো সুব্যবস্থা। এই রকম পরিবেশের মধ্যে অবস্থিত মেয়েদের জন্য একটি বিদ্যালয়। জেলার মধ্যে খুব নিচু জায়গা হওয়ায় বর্ষাকালে জল জমে যায়, তাই বন্যা কবলিত এলাকা নামে পরিচিত। এই জন্য বিষধর সাপের উপদ্রবও বেশ। তা বলে বিদ্যালয়টিতে ছাত্রী সংখ্যা নেহাত কম নয়। বিদ্যুতের সংযোগ থাকলেও হাতে গুনে বলা যায়, মাত্র কয়েক ঘন্টার অতিথি তিনি। এই রকম পরিবেষ্টনে গ্রাম্য বিদ্যালয়টির শিক্ষিকা হলেন সুলগ্না। তার বাড়ি কলকাতা শহরে। বিদ্যালয়টি ছাত্রীনিবাস খ্যাত, তাই সুলগ্না সপ্তাহের 5টি রাত্রি ওই ছাত্রীনিবাসে যাপন করতেন। তিনি শনিবার অর্ধদিবস ছুটির পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন। সোমবার যথারীতি বিদ্যালয়ে এসে যোগ দিতেন। সুলগ্নার বয়স তখন বড়জোর 24 থেকে 27-এর মধ্যে হবে। ওই বয়সের যে কোনো মেয়ে লক্ষ্য থেকে পথভ্রষ্ট হতে পারে, কিন্তু সুলগ্না চরিত্রে খুব অনুশাসনপ্রিয় ছিলেন। কারণ ওই গ্রামে কম বয়সী দিদিমণিকে দেখে কেউ কেউ বিয়ের সম্বন্ধ নিয়েও উপস্থিত হয়েছিলেন, কিন্তু তিনি তার চলার পথের বিচ্যুতি ঘটাননি। তাই অনেকের ধারণা তিনি খুব অহংকারী। তিনি তার কর্মস্থলকে দেবীর অধিষ্ঠান রূপে দেখতেন। গ্রীষ্মকালে গ্রাম্য বিদ্যালয়গুলিতে ক্লাসের সময়সূচির কিছু পরিবর্তন হয়। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে সকালে বিদ্যালয় চালুর এই নিয়ম আজও বর্তমান রয়েছে। বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুলগ্নারও যাতায়াতের পরিবর্তন হয়। তখন নিয়মানুযায়ী বিদ্যালয়ে সকাল স্কুল চালু রয়েছে, তাই সুলগ্না সোমবার উপস্থিত থাকার জন্য আগের দিন রবিবার বিকালে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। হাওড়া থেকে ঠিক সময়ে তিনি স্টেশনে নামেন, কিন্তু স্টেশনে নেমে জানতে পারেন গ্রামে ছোটোখাটো বন্ধ ডাকা হয়েছে। যানবাহন বলতে যাত্রীবাহী ভ্যান, সেটাও বন্ধ। স্টেশনের চত্বরে একা দাঁড়িয়ে আছেন। কি করবেন তিনি ভেবে কিছুতেই কুল কিনারা পাচ্ছেন না। কলকাতার দিকে ফেরাও সম্ভব নয়, কারণ করলাইনের ট্রেন যথেষ্ট উপলব্ধ নয়। এমন সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্য বিষ্ণুবাবুর সঙ্গে সুলগ্নার দেখা হয়। তিনি জিজ্ঞাসা করেন, দিদিমণি, আমাদের গ্রামে আজ বন্ধের জন্য তো কোনো কিছু যাবে না, আপনি তাহলে ছাত্রীনিবাসে পৌঁছবেন কি করে? সুলগ্না খুব চিন্তিত হয়ে উত্তর দেন, দেখছি কি করা যায়। ইত্যবসরে বিষ্ণুবাবু দেখেন একটি মালবাহী লরি গ্রামের রাস্তার দিকে মুখ ঘুরিয়েছে। তিনি দৌড়ে যান। তাদের সঙ্গে কথা বলে ফিরে এসে সুলগ্নাকে বলেন, দিদিমণি, আমি ড্রাইভারের সঙ্গে কথা বলেছি, ওরা আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে। কিন্তু বিষ্ণুবাবু চলে যেতে উদ্যত হলেও মনের মধ্যে একটা দ্বিধা রয়েছে। ভাবছেন রাত্রি হয়ে যাচ্ছে, দিদিমণিকে একা স্টেশনে রেখে চলে যাব। এরপরে তিনি 7-5 না ভেবে হঠাৎ বলেন, দিদিমণি, আপনি আমার সঙ্গে লরিতে যেতে পারবেন? গ্রাম্য পরিবেশের জন্য বিদ্যালয়ের নিয়মানুযায়ী
সমস্ত শিক্ষিকাদের শাড়ি পরা বাধ্যতামূলক ছিল। সুলগ্না একটু চিন্তা করে বলেন, আমি কি শাড়ি পরে লরিতে উঠতে পারবো? বিষ্ণুবাবু খুব সাবলীল উত্তরে বলেন, হ্যাঁ, ওদের একজন আপনার হাত ধরে সাহায্য করলে আপনি অনায়াসে পাদানিতে পা দিয়ে উঠতে পারবেন। আমার মনে হয় তাতে আপনার খুব একটা অসুবিধে হবে না। ড্রাইভারের পাশে একজন কমবয়সী খালাসি, তার পাশে বিষ্ণুবাবু এবং তারপরে সুলগ্না। একজন শৃঙ্খলাপরায়ণ শিক্ষিকা হলেও সমাজের চোখে তিনি তো একজন মেয়ে, আর আমাদের সমাজে মেয়ে মানেই সব দোষের অগ্রাধিকারের ভাগীদার। পক্ষপাতিত্ব সমাজে মেয়েদের চলার পথটি বেশ দুর্ভেদ্য হয়। কঠিন কাঁটা বিছানো পথে মেয়েরাই একমাত্র হাঁটতে সক্ষম হয়। পরিস্থিতি অনুযায়ী কোনো দোষ অপরাধ কি অপরাধ নয় সেটা বিচারের আগেই মেয়েদের দোষী সাব্যস্ত করা হয়ে যায়। ক্ষুদ্র অপরাধও ক্ষমার অযোগ্য হিসেবে প্রতিপন্ন হয়। সমাজের মানুষগুলোর মুখেও মনে যা আসে তাই ব্যক্ত করে নিজেদের মনে অতি প্রসন্নতার সহিত শান্তি লাভ করেন। বক্তা ছেলে হোক বা মেয়ে, তবে সমালোচক হিসাবে এই ব্যাপারে মেয়েদেরই পাল্লা ভারী হয়। এক সময় লরি চলতে শুরু করে, কিন্তু ড্রাইভার তো শরীরে ও মনে স্বাভাবিক নয়। তার উপর এমন সন্ধ্যার রাতে একজন কমবয়সী দিদিমণি তাদের সহযাত্রী। মনে গড়ের মাঠের হাওয়া কি আর আটকানো সম্ভব? এমন পরিবেশে রোমান্টিকতা এবং বীরত্ব ও পৌরুষের খুব প্রতিদ্বন্দ্বিতা চলে। অবশেষে বীরত্ব জিতে গিয়ে লরিটি এলোপাথাড়ি চলতে শুরু করে। নিরুপায় সুলগ্না ভয়ে সিঁটিয়ে যায়। বিষ্ণুবাবুও মনে মনে ইষ্টদেব জপ করেন। আর বেয়াদব বেপরোয়া লরির গতি রাস্তার পাশে পুকুরে গড়িয়ে যাওয়ার উপক্রম। সুলগ্নার নিষ্পাপ হৃদয়ের প্রার্থনা মনে হয় ভগবান শুনতে পান। সঙ্গে সঙ্গে মাতাল লরিটি একটি গাছে বাধাপ্রাপ্ত হয় এবং দাঁড়িয়ে পড়ে। ঘটনাটি বিদ্যালয়ের অনতিদূরে ঘটে। দুজনে লরি থেকে নেমে হাঁপ ছেড়ে বাঁচেন। বিষ্ণুবাবু সুলগ্নাকে বলেন, জানেন দিদিমণি, আমি যখন কোনো কাজে বেরোই তখন আমার মা আমার হাতের কনিষ্ঠ আঙুল দাঁতে কেটে আমায় আশীর্বাদ করেন। কোনো দিন এর অন্যথা হয় না, কিন্তু আজ একমাত্র ব্যতিক্রম হয়েছে। অবশ্যম্ভাবী মৃত্যুকে চোখের সামনে দেখে তিনি কি ভেবেছিলেন সেটা লেখিকার অজ্ঞাত। লরিটি দুর্ঘটনার মুহূর্ত থেকে রক্ষা পায়। যদি লরিটি দুর্ঘটনার কবলে পড়ে সকলে প্রাণ হারাতো, তাহলে নিয়মনিষ্ঠ সুলগ্নাকে নিয়ে কী রটনা হতো? এই প্রশ্নটি লেখিকার মনে এলেও সুলগ্নার মনে কিন্তু বারবার উঁকি দিয়েছে। এই জন্য ওই রাতের দুর্ঘটনার মুহূর্তটি তার মনে ভয়ঙ্কর স্মৃতি হয়ে জেগে রয়েছে। রাতের অন্ধকারে একটি লরিতে মেয়ের উপস্থিতির অর্থ সঠিক চিন্তা সমাজের মানুষগুলোর মস্তিষ্কে সহজে আসে না। ভ্রান্ত ধারণা নিয়ে মুখরোচক গল্প বানাতে তারা ভালোবাসে। তারা একবারও ভাবে না, সত্যি না খুঁজে কোনো মন্তব্যে এগোনো ঠিক উচিত নয়, কারণ মন্তব্যের দায়ভার মেয়েদের উপর বর্তায় বলে তাদেরকেই অজানা সত্যের বদলে মিথ্যার নরক যন্ত্রণা মৃত্যুর পরেও ভোগ করতে হয়।